সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমরা আজকে আমাদের কাছে পেয়েছি শ্রীমান গৌতম সেনগুপ্ত, যিনি অন্তরঙ্গ নাট্যের স্রষ্টা। আমরা তার সঙ্গে কিছু আলাপচারিতা করে নিতে চাই। নমস্কার স্যার। তোমার জীবনের নাটকের শুরুটা যদি আমাদের একটু বলো। শুরু মানে তখন আমার বয়স কত, সেটা 5-6, খুব বেশি হয়ে। আমি পাড়ার যারা বড়রা বছরে একবার করে নাটক করতেন, তাদের আমরা নাটক দেখতে যেতাম। যদিও যাওয়াটা খুব সেই সময় রেস্ট্রিক্টেড ছিল। আমার বাবা অত্যন্ত কড়া মানুষ ছিলেন, যেতে প্রায় দিতেন না। শুধু তাদের বন্ধু বান্ধব করলে একটু আমরা অধিকার পেতাম বাইরে যাবার। সেটা দেখতাম। দেখে যেটা করতাম সেটা হচ্ছে, আমাদের মাটির বাড়ি ছিল প্রথমে। এই মধ্যমগ্রামে এসেছি আমি। আমার তখন বয়স 3 বছর, তখন আমি মধ্যমগ্রামে আসি। তো মাটির বাড়ি, তো সেই মাটির যে বারান্দা, দাওয়া বলে, সেই দাওয়ায় মায়ের শাড়িটা নিয়ে সে আগের দিন রাতে যে অভিনয়গুলো দেখেছি সেইগুলো অনুকরণ করতাম। ওগুলোই অভিনয় করতাম নিজের মতো করে, ডায়লগ দিয়ে বানানো কথা। আর সামনে আমার বন্ধু বান্ধব যারা আছে, একদম ছোট্ট ছোট্ট পুচকি, তাদের বসিয়ে রাখতাম দর্শক হিসেবে। এইটা আমার চলা শুরু। এটা তো কখনো থামেনি, এটা ওইভাবেই চলতে থাকে। তারপরে যখন আমি ক্লাস 8-এ পড়ি, সম্ভবত ক্লাস 8-এ পড়ি, তখন একটা আশেপাশের বাড়ি থেকে খাট জোগাড় করে নাটকটা মঞ্চেই হয়, এই ধারণাটাই ছিল। এই ধারণাটা মানে এটা দেখে এই ধারণাটা জন্মেছে যে মঞ্চ একটা উঁচু জায়গায় নাটকটা হয়, দর্শক ভালো দেখতে পান, বুঝতে পারেন, এরকম কারণে। তো ওটা নিয়ে তো তখন ভাবনা চিন্তা আসেনি, আসাটা সম্ভব না। তো তখন ওই খাট জোগাড় করে শাড়ি দিয়ে উইং তৈরি করা হতো। বাড়ির কাপড়, ওই বেড কভার ইয়ে করে সেফটি পিন দিয়ে লাগিয়ে কার্টেন করতাম। তখন ওখানে অভিনয় করতাম, ওখানে পাড়ার লোকজন আসতো, এটা আমার মনে আছে। তারপরে যখন ক্লাস 9-এ কি 10-এ উঠেছি, আমাদের পাড়ার এক ভদ্রলোক মানে আমার বন্ধুর কাকা হতেন, তারা তো কেউ নেই বলাই বাহুল্য। তিনি দেখলেন, তিনি একটু নাট্য মনস্ক ছিলেন। আমাকে একদিন তার বাড়িতে ডাকলেন। তোদের দেখলাম তোরা তো ভালোই করছিস, উৎসাহ দিলেন, তো আমি তোদের করাবো। এই তখন উনি মানে কি বলবো, দোকান থেকে বই কিনে নিয়ে এসে সেইগুলো করাতেন। তো সেইগুলো আমরা বছরে একবার করে ওই ভদ্রলোকের হাতে করা শুরু করি। তারপরে আমি প্রথমে মানে সিরিয়াসলি থিয়েটার যখন করা শুরু করলাম, তখন আমি বোধহয় কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, এরকম 1964 না 65 সাল হবে ওটা। সেই সময় কলেজে ভর্তি হয়েছি। তখন একটা সিরিয়াসলি নাটক করা শুরু বলা যেতে পারে। এটা হলো ঋত্বিক ঘটকের জ্বালা নাটকটা অভিনয় করেছিলাম, এইটা আমার মনে আছে। লোকে প্রশংসা করেছিল, এটুকু মনে আছে। তারপরে ওই
বছরে একবার করে, কখনো কখনো দুবার করে এরকম নাটক করা শুরু করলাম। তারপরে তখন কলেজেই পড়ি, খেয়া বলে একটা ছোটদের নিয়ে আমরা আসর তৈরি করেছিলাম, যেখানে ওই ব্যায়াম ট্যাম হতো, তারপরে ব্রতচারী হতো শিশুদের। তখন শিশুদের নিয়ে একটা নাটক লিখতে ইচ্ছে হলো, তো তখন লিখেছিলাম, মনে নেই সে নাটকের কথা, সেটা কতদূর নাটক হয়েছিল তাও জানি না, কিন্তু ওদের নিয়ে আমি করেছিলাম। সেই সময় আমার লেখাও একটা নাটক করেছিলাম, সেই সময় কলেজে থাকাকালীন। সেসব নাটক হারিয়ে গেছে, নাটক কিনা তাও জানি না। তো সে নাটকের আমরা একটা জায়গায় কলসও পেয়েছিলাম। তখন যারা করতেন আমার বন্ধু বান্ধব, তারা ভবিষ্যতে আর কেউ থাকতে পারলেন না। আসলে আমাদের দেশে তো থিয়েটার করে পয়সা পাওয়া যায় না, আর আমাদের মতো মানুষরা তো সে কল্পনাই করে না। এইটা আমার শুরু, যদি বলো এটা আমার শুরু। আচ্ছা স্যার, তুমি কি মানে যখন তুমি এটা শুরু করবে তখন কি তুমি এরকম ভেবেছিলে যে একটা সময় নাটকটাই তোমার জীবনের পথ হয়ে দাঁড়াবে? না দেখো, ওইভাবে প্ল্যান করে ঠিক কিছু হয়নি, কিন্তু নাটক থেকে বিচ্ছিন্ন থাকবো এ ভাবনা কোনোদিনও আসেনি, কোনোদিন এ ভাবনা আসেনি। তারপরে একটা সময় আমি থিয়েটার থেকে একটু আলাদা হয়ে গেলাম, সেটা কলেজ জাস্ট পাস পার করেছি সেই সময়টা। সেই সময় আমার দু একজন বন্ধু বান্ধব তারা লেখালেখি করতো, আমিও তখন চেষ্টা করেছি লিখতে, গল্প লেখার চেষ্টা করেছি। আর তখনকার দিনে আনন্দবাজারের যেমন দেশ পত্রিকা আছে, তেমন যুগান্তর বলে একটা প্রতিদিনের কাগজ ছিল, তার যে সাপ্তাহিক ছিল সেটা ছিল অমৃত। সেই অমৃতেও আমার দুটো গল্প প্রকাশিত হয়েছিল। আমার মনে আছে সেই গল্প লিখে আমি 25 টাকা পেয়েছিলাম, এটাও মনে আছে। ওই পিরিয়ডটা আমি তখন সবাই মিলে ভাবলাম যে একটা পত্রিকা বার করলে কেমন হয়। সেই পত্রিকার নামটা কি হবে আমার পরে দায়িত্ব দেওয়া হলো, তুই ঠিক কর। আমি কি করি, অনেক পত্রিকা দেখলাম বাজারে যে সমস্ত আছে, তার নামগুলো দেখলাম। তারপরে না বাংলা ডিকশনারি ঘাঁটতে শুরু করলাম। শুরু করতে করতে দেখতে দেখতে একটি শব্দে আমার চোখ আটকে গেল, হয়তো শুধু চোখ না, ভেতরে মনটাও আটকে ছিল। শব্দটা হচ্ছে রিতম। রিতম কথাটির অর্থ সত্য। তো ওই সত্যে আমি আটকে গেলাম। তখন তাই নিয়ে আমরা পত্রিকা বার করেছি, সেখানে কলকাতার লেখকরাও ছিলেন। আর সেই সময় আমাদের সম্পাদক ছিলেন লেখক বনফুল, সভাপতি ছিলেন, সভাপতি ছিলেন। ফলে এদের লেখা, কলকাতার অন্যান্য কিছু মানুষের লেখা আমাদের পত্রিকায় আমরা বার করতাম। এইবারে বিষয়টা হচ্ছে, যার রক্তের ভেতরে থিয়েটার ঢুকে বসে আছে সে তো শুধু পত্রিকায় খুশি থাকতে পারে না। তখন আমরা, তার আগে একটু বলে নিই, যখন ওই রকম করছি তখন আমার এখানে আরেকটি নাটকের দল আমার চেয়ে আগে, মানে রিতমের আগে, মানে তখন তো রিতম তৈরি হয়নি সেই সময়, তার আগে শ্রীবিদূষক বলে একটা দল, দলটির অস্তিত্ব এখন প্রায় নেই। দলটি আমার ছোট ভাই তৈরি করেছিলেন, তার মধ্যেও থিয়েটারের ইয়েটা ছিল, কিন্তু সে এখন নেই, পৃথিবীতেই নেই। যে তখন তারা বললো তুই আমাদের সাথে আয় না, ঠিক আছে যাব। তখন আমরা একটা রঙ্গনা একটা থিয়েটার করেছিলাম,
সেই নাটকটা এখন পড়ি টড়ি না, আর ভালো নাটক তো নিশ্চয়ই নয়। সেই নাটকটা আমরা রঙ্গনায় শো করেছিলাম ওই দলের হয়ে, মানে শ্রী বিদূষকের হয়ে করেছিলাম। ওটাই কি তোমার 73 সালে। আচ্ছা। ওটাই কি তোমার জীবনের প্রথম কোনো দলে অভিনয়? না, প্রথম কোনো দলে অভিনয় তো সেটা আমি তো বললাম, ওই খেয়াত নিজের তৈরি করা দল, সেটা যখন ছিল সেটা তো তখন আমি তো নিজের করেছিলে দল, সেটা হ্যাঁ। তো আমার নিজের আচ্ছা আচ্ছা, থেকে মানে বেরিয়েছিল। অন্যের দল বলতে তখন ওটা অন্যের প্রথম। দল বলতে তখন আমি ওদের সাথে কিছুদিন ছিলাম। আচ্ছা ওই অবস্থায় থাকতে থাকতে তখন আমি ওদের হয়েও কার্জন পার্কে অভিনয় করেছি। হ্যাঁ, সেটাও আমার লেখা নাটকই ছিল। আচ্ছা। এবারে তারপরে আমার রিতমের জন্ম হয় 76 সালে। ওই পত্রিকার নাম থেকে? পত্রিকার নামটা সকলের ভালো লাগলো। যখন সেটা। নাটক করব বলে কয়েকজনকে নিয়ে বসলাম, আচ্ছা। তখন তারা সকলেই বলল ওই নামটা ভীষণ সুন্দর, ওইটা নিলে পত্রিকার পক্ষ থেকে কোনো আপত্তি আসবে কিনা। তা পত্রিকা তো আমরাই চালাই, হ্যাঁ। আমি আমার দু একজন বন্ধু, সে বন্ধুরা কেউই নেই, তো এরাই চালাতাম। হ্যাঁ, এবং আমার একজন বন্ধুর কথা এখানে বলা দরকার, তার নাম প্রবীর ঘোষ। সে বেশি পড়াশুনো করেনি, তাদের পরিবার তখন খুব দুস্থ অর্থনৈতিক ভাবে। তখন সে ক্লাস 8 পর্যন্ত পড়ে, এমনি ফিজিক্যালি সে ফিট ছিল। আচ্ছা। সে তখন ওই মিলিটারিতে চান্স পেয়ে যায়, সেখানে চলে যায়। কিন্তু ও আগে আমার সঙ্গে থিয়েটার করেছে, আমার সঙ্গে থিয়েটারও করেছে, থিয়েটারের প্রতি ওর একটা ভালোবাসা ছিল। ও আমাদের যখন ফেস্টিভ্যালগুলো করতাম তখন সেই সময়, হ্যাঁ, তখন ও বাইরে থেকে 10 টাকা 5 টাকা মানি অর্ডার করে পাঠাতো। 60-এর দশকে বা 5-এর দশকের শেষের দিকে ওই টাকাটার সাংঘাতিক মূল্য ছিল, এটা বুঝতে পারো। এদের আমি হারিয়েছি। আচ্ছা স্যার, হ্যাঁ। এই যে যখন রিতম, তারপরে ধরুন 76 সালে রিতম তৈরি হলো, এরপরে মানে এরপরে এবং আগে কোনো সময় কি থিয়েটার কোনোভাবে কি বাধা হয়ে দাঁড়িয়েছে জীবনে কখনো কখনো? না, বাধা সেভাবে হয়নি। তখন আমি রীতিমতো সিরিয়াসলি থিয়েটারটা করছি। আচ্ছা। আমার দল নিয়ে তখন যারা ছিলেন, অনেকেই নেই, বেশিরভাগই নেই, যাই হোক, তখন আমি কার্জন পার্কে শো করি। প্রথম রিতম কার্জন পার্কে শো করে চাপা পড়া মানুষ। আচ্ছা, ওটাই কার্জন হ্যাঁ, পার্কের প্রথম? হ্যাঁ, আমাদের দলের শো কার্জন পার্কে, ওইটা প্রথম রিতমের। আচ্ছা। চাপা পড়া মানুষটা আমি কৃষ্ণচন্দ্রের একটা গল্প থেকে লিখেছিলাম। আচ্ছা। গল্পটা আমার ভালো লেগেছিল, তো গল্পের শেষটা আমি আমার মতো করে পাল্টে দিয়েছিলাম। তো কার্জন পার্কে যখন আমি ওই চাপা পড়া মানুষ শো করি, তখন হয়ে যাওয়ার পরে আমরা ওই গাছের আড়ালে পোশাক টোশাকগুলো পরিবর্তন করতাম। তখন মেয়েরা ছিলই না, দলে প্রায় কোনো মেয়েই ছিল না, অসুবিধা হওয়ার কথা না। সেই সময় একজন এসে আমাকে বললেন যে মাঠে বাদল সরকার বসে আছেন, আপনাকে ডাকছেন। আচ্ছা। আমার তো পা কাঁপা শুরু হয়ে গেল। কারণ কি, ওনার নাটক আমি সৌম্যমিত্র অভিনয় করছেন, তৃপ্তি মিত্র অভিনয় করছেন, রেডিওতে শুনেছি, এবং ইন্দ্রজিৎ শুনেছি, সে তো পাগল করার নাটক, সব যে বুঝেছি তা না। সাংঘাতিক ব্যাপার, সেটা বুঝতে অসুবিধা হয়নি। সেই মানুষটা আমায় ডাকছেন যে আজকে বকাবকি শুনতে হবে, থিয়েটার বোধহয় আজকে আমার শেষ জীবনের। তো আমি গেলাম, গিয়ে
পায়ে হাত দিয়ে প্রণাম করতে এগোলাম। প্রণামটা নিলেন না, বললেন আমি প্রণাম নিই না, বসুন, কোথায় থাকেন, ভালো নাটক হয়েছে। মানে আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন অবস্থা হলো। এবং তারপরে বললেন আমার বাড়িতে একদিন আসুন। এই তার সঙ্গে আমার যাত্রা শুরু। আচ্ছা। তোমার নাটকে চলার পথে যখন বাদল সরকার চলেই এলেন, তাহলে এবার বাদল সরকারের সাথে তোমার পথ চলা শুরু কিভাবে, সেটা যদি এবার একটু বলো। না, পথ চলাটা তো উনি বলেই দিলেন যে একদিন আমার বাড়িতে আসুন। তা আমি বললাম আমাকে আর আপনি বলবেন না। সেই থেকে আমি তুমি হয়ে গেলাম এবং ওনার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে নাটকটা আবার পড়তে বললেন, নাটকটা পড়লাম। সেই চাপা পড়া মানুষ। হ্যাঁ, আচ্ছা। এইরকম অনেক নাটক পরবর্তীকালে ওনাকে আমি লিখে লিখে শুনিয়েছি। ভালো বলেছেন, মন্দ বলেছেন, সবই বলেছেন। তো ওনার সাথে চলা মানে তখন আমাকে বললেন তুমি তো অভিনয়টা ভালোই করো, তো আমার একটা নাটকে অভিনয় করে দাও। তো আমার একজন চলে যাচ্ছে চাকরি পেয়ে দিল্লিতে, মিছিল বলে একটা ওনার নাটক আছে, বিখ্যাত নাটক। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, অনেক শো হয়েছে। সেই শোতে আমাকে বললেন যে ওইখানে একটা অভিনয় তুমি করে দাও। সে নেই, এবং যার নাম বললেন তাকে আমি দাদা বলে ডাকতাম। হ্যাঁ, তো তার চেহারা বেশ লম্বা চওড়া, আমার মতো ছোট্ট, মানে ছোট লোক না আর কি, ছোট। তো লম্বা চওড়া, শরীর ভালো, স্বাস্থ্যবান। তিনি যেরকম করতেন, ওই নাটকে গুরু বলে একটা চরিত্র ছিল, সেটা উনি করতেন। একটা বিকৃত মুখ করতেন, মুখ করে ডায়লগ গুলো বলতেন থেমে 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 থেমে। এটা আমি অনেকবার দেখেছি। তখন আমার কাছে মনে হলো আমি ওটা কি করে করব। আমি যদি, ওনার নাম ছিল দেবেন্দা বলে ডাকতাম, আমি যদি দেবেন্দার মতনই করি তাহলে আমি কি করলাম। এইটা নিয়ে ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে কতগুলো হাতের মুদ্রা ইত্যাদি ইত্যাদি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কতগুলো ভাবনা চিন্তা করতে লাগলাম যে আমাকে তো দেখতে এরকম লাগবে না, আর ওটা ছোট্ট মানুষ, গুড়গুড় করে যাবো, ওটা কেমন লাগবে। সেইটা যাতে মানুষের চোখে পড়ে, এই ভাবনাটা আমাকে তাড়িত করলো। ফলে আমি ওনার মতো অভিনয় একেবারেই করলাম না। সম্পূর্ণ আলাদা একটা চরিত্র। হ্যাঁ, এবং তা না, এর আগে আরেকটা কথা আছে। প্রথম আমি স্ক্রিপ্ট নিয়ে বাদুলের কাছে যখন বসলাম, বসে বললাম আমি মুখস্থ করেছি, এবারে কি করে করব যদি আপনি বলেন। তা আমাকে তো একটু ভালোবাসা অভিমান দিয়ে বললেন, তোমাকে আমি অভিনয় শেখাবো, তোমার অভিনয় আমি দেখিনি, ও তুমি করবে কি আমি জানি। এই স্বাধীনতা তিনি দিলেন। কোনোদিনও আমার ওই স্বাধীনতায় উনি হাত লাগাননি, কোনো নাটকেই না উনি আমাকে বলেননি যে এইরকম করো। তো এইটা আমার শুরু ওনার নাটকে। বহুবার করেছি। এমনকি ওনার নাটকের দল থেকে বেরিয়ে গেছে এইরকম মানুষজনের এলাকায় গিয়ে যখন আমরা আমন্ত্রিত শো করেছি, সে তখন আর বাদলদার দলের নাম শতাব্দী এখন আছে কিনা আমি ঠিক ভালো জানি না, যাই হোক। তো সেখানে যখন গেলাম, ওই নাটকটা অভিনয় করলাম, করার পরে আমি, সে দর্শক আসনে ছিল, তাকে বললাম দেবেন্দা করছেন, তুমি তো আজকে আমার অভিনয় দেখলে, তো ওটা কি দাঁড়ালো কি। তা আমাকে সে বললো দাদা তুমি তো চরিত্রকে অন্যভাবে ধরেছো, দেবেন্দার কথা মনেই আসছে না। এইগুলো আমার পাওয়া আর কি। আমার খুব জানতে ইচ্ছা করছে, যখন তুমি বাদল সরকারের শতাব্দীতে কাজ করছো, তখন তো তুমি রিতমেও কাজ করছো, তা দুটো তুমি ব্যালেন্স করতে কি করে একসঙ্গে? মানে তখন তো তোমার এখানেও প্রচুর নাটক করতে রিতমে, আবার ওখানেও করতে, তাহলে তুমি দুটো সময় ব্যালেন্স করতে কি করে? আসলে আমার থিয়েটারের
রিহার্সাল ডেট কিছু বাঁধা ছিল। আমি বাদলদাকে বলেছিলাম যে ওই ডেটগুলো কিন্তু আমি দিতে পারবো না, তার বাইরে শো করলে আলাদা করা কথা। আর দুটো নাটক দুটো দলেরই যদি একই সাথে শো করে, কথাই ছিল যারা শোটা আগে ধরবেন সেইটা করা হবে। সেটা আমি আমার দলের সহকর্মীদের কাছ থেকে খানিকটা পারমিশন নেওয়া, এবং আমার দল থেকে আরও দু একজন ওখানে অভিনয় করতে গিয়েছিলেন, যেমন সাগিনা মাহাতেতে করেছিলেন আরও দুজন, আমি আমার সাথেই তারা যেতেন। তো এগুলো করেছি, ওনার সাথে করেছি। হ্যাঁ, দুটোকে ওইভাবে ব্যালেন্স করেছি। ও আচ্ছা, ওইখানে তোমার সেরকম কোনো অভিজ্ঞতা যেটা একদম খুব মনে দাগ কেটে যায়, যে বাদল সরকারের কাছে এসে আমি এই অভিজ্ঞতাটা আমার হলো, এইরকম কোনো অভিজ্ঞতার কথা একটু জানতে ইচ্ছা হচ্ছে। না, এরকম টুকরো অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে তখন একটা বাইরে কল শো করতে গেছি, শতাব্দীর হয়েই। না, তারপরে একটা কথা বলতে হবে, পরবর্তীতে আবার রিতম শতাব্দী যৌথ প্রযোজনা হয়েছিল। আচ্ছা আচ্ছা, সে নামটা দুটো দলেরই থাকতো, যেহেতু আমার দলে দুজন তিনজন ছিল, একজন খুব ভালো গান জানতো, তাকে উনি পছন্দ করেছিলেন যে ও আসুক। এইভাবে আমরা তখন তিনজন না চারজন অভিনয় করতাম। আচ্ছা, কেমন, মানে রিতম থেকে শতাব্দীতে। রিতম থেকে শতাব্দীতে এইরকম অভিনয় করতাম। তো আমার গন্ডিতে তখন অভিনয় করছি, ব্রেস্টের নাটক ককেশিয়ান চক সার্কেলের বাংলা অনুবাদ উনি করেছিলেন, গন্ডি। সেই গন্ডিতে আমি অভিনয় করতাম, ছোট ছোট 3-4টে রোল করতাম আমি ওখানে, ছোট ছোট। তো একটা অভিনয়ের কথা আমার মনে আছে, এটা আমার কাছে অত্যন্ত বড় পাওয়া, অত্যন্ত বড় পাওয়া আমার কাছে। সেটা হচ্ছে ওখানে 3-4টে চরিত্রের মধ্যে একটা চরিত্র ছিল যে ওই যে নাটকটার যে নায়িকা, তার নাম ছিল সোমা। সোমার যে বিবাহ হয়, সেই বিবাহে আমাকে পুরোহিত করা হয়েছিল। তো বাদলদা তো কখনো পোশাক আশাক ব্যবহার করতেন না, কিন্তু আমি যা করতাম নিজে নিজে, সেটাতে উনি আপত্তি করতেন না। কেন করতেন না আমি এটা বলতে পারবো না, আমি এটা জিজ্ঞেস করিনি। তো আমি করতাম কি, চুল তো কালো, কালো চুলের সাথে কালো সুতো দিয়ে একটা রজনীগন্ধা বেঁধে নিতাম, একেবারে বিপরীত রং, সাদা কালো, ওটা যাতে মাথা নড়লে নড়ে, এটা করতাম। একটা নামাবলি নিতাম, হ্যাঁ, এইগুলো আমি কোথাও একটা পইতে নিতাম। ভালো দেখতেন, কিন্তু কিছু বলতেন না। জানি না কেন আমাকে অ্যালাউ করতেন, এটা আমি বলতে পারবো না। কোনো আলাদা করে আমি এটা প্রশ্নও করিনি, এগুলো করতাম। তো ওখানে সেই পুরোহিতটা অত্যন্ত ওই নেশা করে, নেশা করে সে বিয়ে দিতে এসেছে, তার কথাবার্তা জড়িয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। সেইটা আমি করতাম। আর ও আমাকে কি একটা আপত্তিজনক কথা বলেছে, মানে বলেছিলাম বলে, মানে চরিত্রটা বলেছিল বলে কুলো দিয়ে এরকম করে আমায় আঘাত করতো, আর সেটা আমি রিয়াক্ট করতাম, চোখ মুখে রিয়াক্ট করতাম। তো একদিন বাদলদা আমাকে বলছেন, তুমি ওই চরিত্রটা কি করো, ওইসব পাও কোথায় তুমি? এইটা আমার মনে আছে একটা কথা। তো আমি আমার মতো করতাম, কি করতাম জানি না। এবং একদিন, যেটা বলছি আমি চরম ভাগ্যবান, একদিন আমাদের দর্শক আসনে এসে বসে আছেন আমার প্রণম্য মানুষ অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ওরে বাবা, উনি লম্বা মানুষ,
ঢুকে তো দেখা যাচ্ছে, আমরা তো আলো জ্বেলেই করতাম, তো দেখা যায়। আচ্ছা তো একটু ভয় ভয় করছিল আমার, সেটা মনে আছে। কিন্তু আমার মনে আছে যে ওই পুরোহিতের সময় উনি হো হো করে হেসে উঠেছিলেন। এটা আমার চরম পাওয়া, বাবা, এটা আমার জীবনের চরম প্রাপ্তি। হ্যাঁ, আর কেউ ওরকম বড় মানুষ সেভাবে পরবর্তীতে এসেছে অন্যভাবে, সেটা থাক। তো এইভাবে বাদল বাবুর সাথে আমি যুক্ত ছিলাম। আর একটা কথা মনে আছে যে ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, তখন এসব নিয়ে ভাবতাম। বাইরে শো করতে গেছি, কল শো, রাত্রিতে ঠিক হলো। অনেকে আমরা স্যার স্যার বলতো, যেটা স্কুলে পড়াতাম না, এটা কত সালের ঘটনা বলছো যেটা বলছো এখন? এটা 78, 79। আচ্ছা আচ্ছা 78, 79 এরকম হবে। আচ্ছা তো কি 80ও হতে পারে। আচ্ছা আমার লেখা আছে, আমি তো নোট ডাউন করে রাখতাম কবে কোথায় শো করছি। আচ্ছা তো রাত্রে বলা হলো যে স্যার আর বাদল দা এক ঘরে থাকবে। তো এটা আমার কাছে পাওয়া। তখন একটু একটু ধূমপান করতাম, দুজনে মিলে ধূমপান করছি। আর উনি মাঝে মাঝেই বলতেন মধ্যম গ্রামের বিড়ি দাও। তো ধূমপান করছি, আমি একটা প্রশ্ন করেছিলাম, বাদলদা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। এই যে আপনি পুরস্কার পেয়েছেন, বিভিন্ন পুরস্কার আপনার নাটকের জন্য, ইত্যাদি ইত্যাদি, এগুলো কি খুব দরকার? হ্যাঁ, এগুলো না পেলে কি আপনি আপনি হতেন না? তখন এগুলোকে নিয়ে ভাবছি আর কি। তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এর প্রয়োজনীয়তা বিশেষ নেই, কিন্তু নিতে হয়, এরকম একটা উত্তর উনি দিয়েছিলেন, সম্ভবত আমার যতটুকু মনে আছে। ফলে ওই যে রাত্রি যাপন, সেটা একটার পর একটা প্রশ্ন ওনাকে করে চলেছিলাম, এবং 4-5টা নাটকে আমি ওনাদের সাথে অভিনয় করেছি। হ্যাঁ, এবং এইটা রান করেছিল সম্ভবত 77 থেকে 86 সাল পর্যন্ত। মানে এই যে যৌথ কাজ যেটা, সবগুলোই ওখানে আচ্ছা শেষ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, স্যার, রিতম শতাব্দী, গৌতম সেনগুপ্ত আর বাদল সরকার, এই যে পথ, এটা তো বহু দীর্ঘ পথ। কাজেই এটার আলোচনা আমরা এত তাড়াতাড়ি সমাপ্ত করতে চাইছি না। এটা আরো একটু দীর্ঘায়িত হোক, একটু বিস্তারিত আলোচনা হোক, কিন্তু সেটা আমরা আমাদের পরের পর্বে তুলে ধরবো। আজকের এই পর্বে আমি কিছু ছোট সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তোমাকে করব, যেটা দিয়ে আমরা আজকের পর্বটা শেষ করব। সেটা হচ্ছে, নাটকটা তোমার কাছে কি? এক কথায় বলতে গেলে নাটকটা আমার কাছে বেঁচে থাকার শক্তি। এটা ছাড়া বাঁচবো কি করে, নিঃশ্বাস নেবো কি করে? আর নিঃশ্বাস প্রশ্বাস যদি আমার নাকটাকে আটকে দেওয়া হয়, মুখটাকে আটকে দেওয়া হয়, তাহলে তো আমি বাঁচি না। তো থিয়েটারটা আমার কাছে তাই। হ্যাঁ, আর একজন ভালো অভিনেতা হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকতে হয়? আমার তো মনে হয় আমার যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়ছে, ওনাকে এরকম প্রশ্ন করা হয়েছিল, তা আমি তো তার বাইরেও যেতে পারছি না। এটা হচ্ছে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য বলতে কিন্তু শুধু শরীরটাকে তো বোঝায় না, তার মধ্যে মন, অন্তঃকরণ, মস্তিষ্ক, ভাবনা, চিন্তা, পরিকল্পনা, সমস্ত মিলেই তো একটা মানুষের শরীরের মধ্যে থাকে। এইটাই হয়তো উনি বোঝাতে চেয়েছেন, কিন্তু ওই একটি কথা বলে দিয়েছিলেন, সেটা আমার কাছে ভীষণ প্রণিধানযোগ্য বলে আমার মনে হয়। ওইটাই লাগে, সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য। আর একজন নির্দেশকের কি কি গুণ থাকা দরকার? এটা তো কঠিন প্রশ্ন। নির্দেশক আসলে না নিজে চোখ বুঝে
সে ছবিগুলোকে দেখে, ছবিগুলোকে দেখে আমার এই চরিত্রটা এখান থেকে আসছে, এখানটায় দাঁড়াচ্ছে, পাশের লোকটা এখানে দাঁড়ালে কি ভালো লাগবে, না বোধহয় ওখানে দাঁড়ালে ভালো লাগবে, বোধহয় এই দূরত্বটুকু দরকার। এইগুলো না খানিকটা জাগ্রত স্বপ্নের মতো, কখনো ঘুমন্ত স্বপ্নেও আসে। মানে ছবির মতো ভেসে হ্যাঁ, ওঠে। ছবির মতো ভেসে ওঠে। সেইটাকেই আমরা একটা রূপ দিতে চাই থিয়েটারের মধ্যে দিয়ে, যাতে আমরা ব্লকিং বলি, কম্পোজিশন বলি, এইসব বলি আর কি। ওইটা ওইভাবে আসে, আমার কাছে ওইভাবে আসে। আচ্ছা, কোনো আমি যে তা নিয়ে যে বিভিন্ন পরিচালকের ওপরে খুব পড়াশুনো করেছি, আমি কিন্তু পড়াশুনো করার লোক নই। আমি ভীষণ রাস্তা দিয়ে হাঁটা লোক। আমি রাস্তায় চলতে চলতে চরিত্র খুঁজি, দেখতে দেখতে চরিত্র খুঁজি যে এই ঘোড়াটা কিভাবে হাঁটছেন, আচ্ছা, এই ঘোড়াটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে, আচ্ছা এটা কি আমি পারবো, এটা কি আমার পক্ষে সম্ভব, আমার দলের কোনো পারফরমারের পক্ষে সম্ভব। আমি এখান থেকে আহরণ করি, চারিদিকে থিয়েটার মানে ছড়িয়ে আছে, চারিদিকটা থেকেই তুমি তোমার সমস্ত সমস্ত জায়গায় থিয়েটার ছড়িয়ে আছে, অভিনয় ছড়িয়ে আছে, তুলে নিতে হয়। আমি আমার মতো করে তুলি। সবসময় যে তোলাটা ভালো হয় তা না, নিশ্চয়ই নয়, কখনো কখনো ভালো হয়ে যায়। স্যার, তোমার সাথে এখনো অনেক দীর্ঘ দীর্ঘ আলোচনা বাকি রইল, কিন্তু আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করলাম। এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আগামী অবশ্যই আবার নেক্সট এপিসোডে আপনারা এই সমস্ত আলোচনা আরও অনেকটা ডিটেলে হবে। যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা এখনও এটা দেখেনি তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন। এই বলে আমাদের পর্ব আমরা এখানে শেষ করছি। নমস্কার।